সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে স্টুডিওতে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, আলোচনা শুনে থাকি অতিথির মুখ থেকে। আজ আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য খবর রয়েছে আজকে দ্রুত নির্বাচন সহ 3 দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার 43 সিনেটর এমপির চিঠি। এই 3টি দাবির মধ্যে অন্যতম হচ্ছে জরুরি ভিত্তিতে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার করা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ভেঙে ফেলা, এই 3টি। এছাড়াও আরও খবর রয়েছে। নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করছে এই মুহূর্তে। আজকে বিক্ষোভ করেছে এনসিপি। নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে, ভেঙে দেওয়ার দাবিতে এবং স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে এনসিপি এই কর্মসূচি পালন করছে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির বৈঠক নিয়ে নির্বাচন নিয়ে গড়িমসি হলে রাজনৈতিকভাবে মোকাবেলা করার সিদ্ধান্ত হয়েছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে। এছাড়াও আরও অনেক উল্লেখযোগ্য খবর রয়েছে। 3 উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর অচল অবস্থা কাটেনি এনবিআরের। তো আমরা আসলে অস্ট্রেলিয়ার যে সিনেটররা চিঠিটি দিলেন সেটি ধরে আলোচনা শুরু করতে চাচ্ছি। রাশেদ খান, আপনি আসলে কিভাবে দেখেন এই চিঠি আসলে? এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু যৌক্তিক সংস্কারের পরেই দ্রুত সময়ের মধ্যে তারাও নির্বাচন দেওয়ার ব্যাপারে বেশ আন্তরিক এবং নির্বাচন কমিশন অলরেডি বলেছে যে তারাও প্রস্তুত রয়েছে। আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, আমরা শেখ হাসিনার আমলে এ ধরনের অনেক চিঠি আমরা দেখেছি। সুতরাং বিদেশিরা কি বলল বা না বলল সেটি আসলে গুরুত্বপূর্ণ বিষয় না। আমরা এদেশের জনগণ, রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিব যে আসলে আমরা কি চাই, কি করতে চাই। ওই চিঠিতে যা উল্লেখ করা হয়েছে ঠিক একই ধরনের বক্তব্য আমরা দীর্ঘদিন ধরে দিয়ে আসছি। আমরা সরকারকে বলেছি যে অন্তত আপনারা 3টি রোডম্যাপ ঘোষণা করেন। একটি গণহত্যার বিচারের রোডম্যাপ, রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ এবং নির্বাচনের রোডম্যাপ। অথচ সরকার সেই দিকে না গিয়ে সরকার উন্নয়নের গল্প আমাদেরকে শোনাচ্ছে। উন্নয়ন বলতে আমরা দেখেছি যে বিজনেস সামিট নামে এক ধরনের ধোঁকাবাজি। তারা বলছে যে বিদেশি হাতি আসছে, অর্থাৎ বিনিয়োগ আসছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো বিনিয়োগের সত্যতা আমরা পাইনি। একের পর এক যে মব ইনজাস্টিস, আন্দোলন, এই পরিস্থিতিতে আমার মনে হয় না যে আসলে কেউ বিনিয়োগ করবে। দ্বিতীয়ত হলো, আমরা দেখেছি যে সরকার রোহিঙ্গা ফেরত পাঠানো নিয়ে এক ধরনের মিথ্যাচার করেছে। সরকারের পক্ষ থেকে বলা হলো যে 1,80,000 রোহিঙ্গা ফেরত পাঠানো হচ্ছে, কিন্তু আমরা দেখলাম যে 1,18,000 উল্টো বাংলাদেশে ঢুকেছে। এছাড়া মানবিক করিডোর নিয়ে যে ধরনের চক্রান্ত, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখোমুখি করছে তারা, আমরা এগুলো নিয়ে প্রতিবাদ করেছি। চট্টগ্রাম বন্দর নিয়ে যে ধরনের আরেকটি ষড়যন্ত্র শুরু হয়েছে, বিদেশি কোম্পানির হাতে দেওয়া হচ্ছে। বাংলাদেশে অসংখ্য কোম্পানি রয়েছে, সরকার চাইলে এই কোম্পানিগুলোকে যাচাই বাছাই করে কাজ দিতে পারত। সেই দিকে সরকারের মনোযোগ নাই। কিন্তু সরকার কি করছে আমার কাছে আসলে স্পষ্ট না। সরকারের উচিত যে জনগণের দাবি, রাজনৈতিক দলগুলোর দাবি পূরণ করা। একটি নির্বাচনের তারিখ ঘোষণা করলেই কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে এই সমস্যাগুলো আসলে সমাধান না করে সরকার উল্টো একের পর এক নতুন নতুন ইস্যু সামনে আনছে। আপনি যেটি নির্বাচন অনুষ্ঠান করবার জন্য যে পরিবেশ দরকার এবং যে প্রশাসন সহ বিভিন্ন স্টেকদের যে সক্ষমতার দরকার, যেগুলো গত 15 বছর ধরে শেখ হাসিনা ভেঙে ফেলেছে, সাধারণ মানুষের সাথে বা জনগণের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্ক তো ভেঙে ফেলেছে। সেই সম্পর্ক বা সেই প্রতিষ্ঠানগুলো যদি ঠিকঠাক না করা হয়, সেক্ষেত্রে কি নির্বাচনটি করবার মতো পরিবেশ আপনি দেখছেন? দেখেন, আমার কাছে সেটাই মনে হয় যে একের পর এক কৃত্রিম আন্দোলন তৈরি করা হচ্ছে, কখনো যমুনার সামনে, কখনো নির্বাচন কমিশনের সামনে। মূলত হয়তো সরকার একসময় বলবে যে নির্বাচন করার পরিবেশ নাই। আরেকটি 1/11 ঘটানোর চক্রান্ত তারা করছে কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে। সরকারের এই উপদেষ্টা পরিষদের মধ্যে 3টি গ্রুপ। একটি গ্রুপ মোটেও নির্বাচন চায় না, একটি গ্রুপ তারা মনে করে যে ডিসেম্বরের মধ্যে বা জুনের মধ্যে ইলেকশন হওয়া দরকার, আরেকটি গ্রুপ চুপচাপ
এখন প্রধান উপদেষ্টা তিনি আসলে কোন গ্রুপকে প্রাধান্য দিবেন সেটি নিয়ে সন্দেহ এবং সংশয় রয়েছে। সুতরাং আমি যেটি বলতে চাই যে প্রধান উপদেষ্টার উচিত হবে তার ইমেজের দিকে লক্ষ্য করা। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্ব, মানুষ তাকে শ্রদ্ধা করে, বাংলাদেশের মানুষও তাকে উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছে, প্রধান উপদেষ্টা হিসেবে, এবং এখনো পর্যন্ত তাকে নিয়ে কেউ প্রশ্ন করছে না। মানুষ মনে করে যে এখনো পর্যন্ত দেশ যতটুকু চলছে একমাত্র প্রধান উপদেষ্টার ইমেজের উপরে, সুতরাং তার ইমেজের দিকে তার তাকানো উচিত, দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের একটি রোডম্যাপ প্রকাশ করা উচিত। না, সেটি ঠিক আছে, দ্রুত সময়ের মধ্যে। এই যে বিদেশিরা চিঠি দিল, আবার বিদেশিরা কিন্তু সংস্কারের কথাও বলেছে। আমরা দেখেছি যে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু সংস্কারের জন্য যথেষ্ট সময় দেওয়ার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে বলা হচ্ছে। আবার অস্ট্রেলিয়ার এই সিনেটরদের চিঠি, এই যে বিদেশিদের চিঠি চালাচালি, এটি আসলে আমাদের অভ্যন্তরীণ রাজনীতির জন্য কতটুকু সুখকর? আমি কিন্তু শুরুতে সেটাই বলেছি যে বিদেশিদের চিঠি এটা নিয়ে আমি ভাবতেই চাই না। এটা নির্বাচনের আগে এরকম চিঠি আরো আসবে, এবং আমরা দেখেছি হাসিনার সময় 24-এর ইলেকশনের আগে এরকম চিঠি অনেক এসেছে। কিন্তু আপনাদের দলের পক্ষ থেকেও তো বলা হয়েছে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এই দাবি কিছুদিন আগে করেছিলেন। এটা দলগতভাবে এই দাবি শুরুতে করা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে, এটি আমাদের নেতাকর্মীরা বক্তব্য রেখেছে। সরকার তো সেই বক্তব্য শোনেনি। এখন এসে সরকারের যারা সুবিধাভোগী তারা স্থানীয় নির্বাচনের দাবি করছে। কেন? মূলত জাতীয় নির্বাচনকে বানচাল করা, ক্ষমতা দীর্ঘমেয়াদী করার জন্য এই ধরনের দাবি তারা এখন করছে। সরকার যদি শুরুতে স্থানীয় নির্বাচন দিত, আমি মনে করি সেই নির্বাচনে সবাই অংশ নিত। কিন্তু এখন তার স্থানীয় সরকার নির্বাচন তো কয়েকটি ধাপে হয়। হ্যাঁ, সেটাই তো বলতেছি। হ্যাঁ, তখন আপনারা কোন যুক্তিতে এই দাবি করেছিলেন? সেটা তো অনেক আগের বিষয়। সেটা তো একটা বাস্তবতা ছিল যে সরকার যেহেতু দীর্ঘদিন থাকতে চায়, একটি জুনের মধ্যে ইলেকশন করতে চায়, তো স্থানীয় প্রশাসন যেহেতু ঝুলে আছে, কাজ হচ্ছে না, মানুষ সেবা পাচ্ছে না, তো সেক্ষেত্রে আমাদের দলের সেই বক্তব্য ছিল। কিন্তু এখন তো সেই সময়টা নাই। ডে বাই ডে, এই যে সামনে যদি ডিসেম্বরে ইলেকশন সরকার দেয়, এখন তো আপনার মে, সামনে জুন, তার কখন আত্মসম্ভবপর নয়। সুতরাং সরকার উচিত হবে এখন জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়া। এখন স্থানীয় নির্বাচন নিয়ে যত আলোচনা কিন্তু এনসিপি করবে, নবগঠিত রাজনৈতিক দলটি এনসিপি, তারা আসলে আজকে নির্বাচন কমিশন ঘেরাও করেছে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত দেবার জন্য। আরো বেশ কিছু দাবি আছে। এই আন্দোলনকে আপনি কিভাবে দেখেন? আমি তো সেটাই বললাম যে এনসিপি যদি শুরু থেকে দাবি করতো যে স্থানীয় নির্বাচন দিতে হবে, সরকার যদি স্থানীয় নির্বাচনগুলো শুরু করতো, তাহলে একটা কথা ছিল। সরকার তো করে নাই। সরকারের এখন 10ম মাস, 10 মাস চলছে। এই 10 মাসের মধ্যে আমার মনে হয় স্থানীয় নির্বাচনের অর্ধেক প্রায় শেষ হয়ে যেত। সরকার যেহেতু করে নাই, সুতরাং সরকার এখন আর স্থানীয় নির্বাচন দিলেও দলগুলো অংশ নিবে না। সুতরাং এখন আর সেই পরিবেশটা নাই। স্থানীয় সরকার নির্বাচন তো দলগতভাবে আর হচ্ছে না। না, ঠিক আছে, আমি সেটাই বলছি, দলগতভাবে হচ্ছে না, ঠিক আছে, কিন্তু দলের নেতাকর্মীরা তো অংশ নিবে। সুতরাং ওই যে লাও সেই কদু, একই কথা। বিএনপির হয়তো একজন প্রতিনিধি, তার কোনো ধানের শীষ মার্কা থাকবে না, কিন্তু তিনি বিএনপির লোক বা গণ অধিকার পরিষদের লোক, এই পরিচয় তো আসলে লুকানো যাবে না। নামে মাত্র হয়তো বলবে না আমি সাধারণ মানুষ, সাধারণ প্রতিনিধি, কিন্তু পরিচয় তো থাকবে, রাজনৈতিক পরিচয়। হ্যাঁ, অবশ্যই। সুতরাং সেক্ষেত্রে রাজনৈতিক প্রভাব অবশ্যই থাকবে, প্রতীক না থাকলেও প্রভাব থাকবে, সেটা একটা ব্যাপার। দলগত একটা বিষয় অবশ্যই থাকবে। কিন্তু এই নির্বাচনকে বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত না করা গেলে তো আসলে সেই পুরনো পথেই আমরা আবারও হাঁটবো। দেখেন, চাইলে আপনি সব পরিবর্তন করতে পারবেন না। পরিবর্তন কি একদিনে হয়? হাসিনার আপনি পতন ঘটাতে আপনার 16 বছরের আন্দোলন করা লেগেছে। সেই ফখরুদ্দিন, আমার মনে হয় যে হাসিনার পতনের জন্য সেই 7 সাল থেকে আন্দোলনটা আসলে মূলত শুরু হয়েছে, ভারতের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে 16-17 বছর আমাদের লড়াই করতে হয়েছে। আপনি যদি বলেন যে 10 মাসে আসলে সব পরিবর্তন হয়ে যাবে, মানুষ ফেরেশতা হয়ে যাবে, আসলে কি সম্ভব? 10 মাসে কি হয়েছে? আমরা দেখেছি গ্রামগঞ্জে মারামারি, পুলিশের মধ্যেও এক ধরনের অরাজকতা, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি। পুলিশ কি এখনো পর্যন্ত ঘুষ খাওয়া বন্ধ করেছে? এই যে আপনি যে চিঠির কথা বললেন, অস্ট্রেলিয়ার সিনেট যে চিঠি দিয়েছে, সেখানেও র্যাব বিলুপ্তির কথা বলেছে। জাতিসংঘ এর আগে অনেকবার বলেছে, অন্যান্য দেশ বলেছে। তো কি হয়েছে? র্যাব কি সরকার বিলুপ্ত করেছে? করে নাই। কারণ অভ্যন্তরীণ শক্তি অনেকে র্যাবের পক্ষে রয়েছে, মানে রাষ্ট্রীয় মেকানিজম, তারা আসলে র্যাবকে কোনোভাবে বিলুপ্ত হতে দিতে চায় না। অর্থাৎ আজকে আপনি চাইলেও সব পারতেছেন না, আজকে চাইলেও এদেশের সব মানুষকে আপনি ফেরেশতা বানাতে পারবেন না, সময় লাগবে। তাহলে সংস্কার বলতে কি বোঝেন? সংস্কার বলতে ভাওতাবাজি বুঝি। কেউ চাঁদাবাজি করছে, কেউ লুটপাট করছে। আপনি দেখেন না হান্নান মাসুদ কি করলো? 3 জন চাঁদাবাজকে থানা থেকে ছাড়িয়ে এনেছে। আপনি সাইদ গেলে ছাড়বে? আমি রাশিদ গেলে ছাড়বে? হান্নান মাসুদ গেছে। হান্নান মাসুদ তো এখন পুলিশের বস, প্রশাসনের বস।
আমার মনে হয় যে ডিসি এসপি ওকে দেখলে এখন স্যালুট করে। এত বড় ঘটনা। কারণ হান্নান মাসুদ তো সরকারের কেউ না, সরকারের কেউ না, সরকার তো ওরাই বানিয়েছে, উপদেষ্টাদেরকে ওরাই তো বসিয়েছে। সুতরাং হান্নান মাসুদ তাদের বস, উপদেষ্টাদের বস মনে হচ্ছে। এই সরকার গঠনে তো মনে করেন আপনার দল বিএনপি, জামাত ইসলামী, এই এনসিপির নবগঠিত এনসিপি, তখন এনসিপি ছিল না, তারা সাধারণের মোড়কে ছিল, তো সবারই তো অবদান আছে। ইনফ্যাক্ট যারা পথশিশু তারাও তো এই আন্দোলনে অংশ নিয়েছিল। পথশিশুটা কোথায় এখন? তারা তো এখনো বঞ্চিত, এখনো তো রিক্সা চালক তার অধিকার খুঁজে পায়নি, এখনো পর্যন্ত সাংবাদিকরা কথা বলতে পারছে না। দেখেন এনসিপির আন্দোলনে সেখানে সাংবাদিক অনেকে সমালোচনা করছে যে এইটা কি আসলে সাংবাদিকরা ঘেরাও করেছে নির্বাচন কমিশন? এই যে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে একটা দলকে প্রমোশন করা, মিডিয়াতে দেখলেই এনসিপি, ফেসবুকে ঢুকলেই মিডিয়ার নিউজে এনসিপি, আসলে যত গর্জন তত বর্ষে, আসলে তো না। এই যে রাষ্ট্রীয় চাকচিক্য ব্যবহার করে, অর্থকড়ি ব্যবহার করে তাদেরকে তুলে ধরানোর মানে চেষ্টা করা হচ্ছে, মানে কাকের গায়ে ময়ূরের পেখম লাগাচ্ছে। আসলে কি তারা এত বড় শক্তি হয়ে গেছে? এই যে কিছুদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনটা করলো, তখন হাসনাত আব্দুল্লাহ ডাক দিল, সেখানে আমরা দেখলাম হাজার হাজার মানুষ। এনসিপি তো গতকাল রাতেও ডেকেছে, কই সেই মানুষ? হাজার হাজার মানুষ। দেখেন জনগণের যে দাবি, জনসম্পৃক্ত, সেই দাবিতে মানুষ যাবে, কিন্তু আপনার দলীয় দাবিতে মানুষ যাবে না, এটা আপনাকে বুঝতে হবে। যে কোনো একটা জনপ্রিয় ইস্যুতে আপনি সাইড যদি ডাক দেন, আপনার ডাকে অনেকে যাবে, কিন্তু আপনি যখন আপনার ব্যক্তিগত চরিতার্থ করার জন্য কোনো ডাক দিবেন, কেউ যাবে না। কেন এখন এই জনগণ কি চায় না নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত, বা নির্বাচন কমিশন, স্থানীয় সরকার নির্বাচন, এনসিপির যে দাবি, এটিও তো জনদাবি কিনা? আপনি কি বলেন? জনদাবি হলো তো তাদের ডাকে লাখ লাখ মানুষ যাইতো। আমি কিন্তু আগেই বলেছি কেন যাচ্ছে না, বিভিন্ন দল, সেটা বলবো, বিভিন্ন দল শুরুতে স্থানীয় নির্বাচনের কথা বলেছে, সরকার স্থানীয় নির্বাচনের ব্যাপারে কখনো আলোচনাই করে নাই। তার মানে সরকার চায় না। সরকার যদি এখন স্থানীয় নির্বাচন দেয়, আমার মনে হয় যে জাতীয় নির্বাচন বানচাল করা, একটি ষড়যন্ত্র তৈরি করার জন্যই স্থানীয় নির্বাচন দিবে। ভাই তোমরা স্থানীয় নির্বাচন এখন চাইতেছো, তোমরা কেন 8 মাস আগে চাওনি? তখন চাইলে তো একটা বাস্তবতা ছিল, তখন তো তোমরা এই বিষয়ে কোনো আন্দোলন করো নাই, তখন তো নির্বাচন কমিশন ঘেরাও দেওনি। এখন জাতীয় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসতেছে, নির্বাচন বানচাল করা, নির্বাচন কমিশন আপনার বক্তব্য অনুযায়ী যে এনসিপি যদি এই উপদেষ্টাদেরকে বসায়, হান্নান মাসুদরাই যদি বসায়, তাহলে এই নির্বাচন কমিশনও তো এই সরকার গঠন করেছে, প্রধান উপদেষ্টা নিজে এই নির্বাচন কমিশন তৈরি করেছে। তাহলে এই কমিশনের বিরুদ্ধে কেন এনসিপি? এখন নিজেদের স্বার্থে আঘাত লেগেছে। আপনাকে আমি একটি চেয়ারে বসাইছি, আপনি সবসময় কি আমার কথা শুনতে পারবেন? আপনার তো একটা ব্যক্তিগত মতামত আছে, আপনার প্রতিষ্ঠানের একটা মতামত আছে। এই টেলিভিশন চ্যানেল কি সবসময় আমার বক্তব্য প্রচার করতে পারবে? প্রচার করলে কি বলবে? বলবে যে এটা রাশেদ মিডিয়া, বলবে না? বা আপনার বক্তব্য সবসময় প্রচার করলে বলবে যেটা আবু সাইদ মিডিয়া বা রহিম মিডিয়া, করিম মিডিয়া। তো এইরকম তো হয় না। একটা প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ধরে রাখতে হয়। কোনো সিদ্ধান্ত বিএনপির পক্ষে যাবে, কোনো সিদ্ধান্ত বিএনপির বিপক্ষে যাবে, কোনো সিদ্ধান্ত আমার পক্ষে যাবে, এনসিপির বিপক্ষে যাবে, এটা তো মানতে হবে। সব সিদ্ধান্ত যদি এনসিপির পক্ষে যায়, তাহলে তো এনসিপি একটি নির্বাচন কমিশন গঠন করুক, তার দলগতভাবে গঠন করে দিক যে এরা নির্বাচন কমিশনার হবে, এরা ছাড়া কেউ দেশ চালাতে পারবে না, এরা ছাড়া কেউ নির্বাচনে কথা বলতে পারবে না। এদিকে বিএনপি কিন্তু আবার তাদের স্থায়ী কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচন নিয়ে গরিমসি হলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে, এবং তারা এক প্রকার রাস্তায় নামবার ঘোষণাও দিয়েছেন, আন্দোলন কর্মসূচিরও ঘোষণা, ডাক দেবার কথা তারা বলেছেন ইতিমধ্যেই। দেখেন এখনো পর্যন্ত বিএনপি সহনশীল আছে, গণ অধিকার পরিষদ সহনশীল আছে, তারা এখনো পর্যন্ত যমুনা ঘেরাও করে নাই। কিন্তু এনসিপি কিন্তু ইতিমধ্যে যমুনা ঘেরাও করেছে, নির্বাচন কমিশন ঘেরাও করেছে। আগামীকাল যদি বিএনপি জাতীয় নির্বাচনের দাবিতে 10 লাখ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করে, পরিস্থিতি কোন দিকে যাবে? যমুনা যদি ঘেরাও করে 5 লাখ মানুষ নিয়ে, পরিস্থিতি কোন দিকে যাবে? এই ঘেরাও খেলা বন্ধ করতে হবে, সরকারকে একটি সিদ্ধান্তে আসতে হবে। এবং আমরা তো বেশ কিছুদিন ধরে দেখছি এই ঘেরাও খেলাই চলছে। গতকালকে রাতে দেখলাম প্রধান উপদেষ্টার বাসভবনের যে যমুনার প্রবেশ পথ, যেটি কাকরাইল মসজিদের সামনে নারীরা বসে আছে রাতে, হ্যাঁ, ঘেরাও করে রেখেছে। পথ তো দেখিয়ে দিয়েছে এনসিপি, এখন তো সেই পথে আপনিও যাবেন, আমিও যাব। আমার যখন দাবি আদায়ের প্রয়োজন হবে আমি যাব না? আপনি শিখিয়ে দিয়েছেন। সকল দাবির যদি জায়গা একটি হয়, তাহলে এই কেমন রাষ্ট্র? এখন অনেকে গান গাইতেছে না, চল যাইবো যমুনায়, বলতেছে না চল যাই ভাই যমুনায়। তো বিষয়টা আসলে এরকম মানে খুবই খারাপ একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। প্রফেসর ইউনূসের মতো একজন সম্মানিত ব্যক্তিকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে না রাজনৈতিক দল? তিনি নিজেই তো নিজেকে প্রশ্নবিদ্ধ করছেন। তিনি কেন নির্বাচনের তারিখ ঘোষণা করছেন না? ঝামেলা তো মিটে যায়। আপনি যেদিন নির্বাচন দিতে চান বলেন যে অমুক তারিখের
অমুক মাসের অমুক তারিখে নির্বাচন হবে। আপনি বলছেন যে ডিসেম্বরে জুনে ইলেকশন হতে পারে, আবার কখনো বলেছেন ডিসেম্বর ইলেকশন হবে, আবার সরকারের না আরেকজন তিনি বললো তো পরিষ্কার বলেছেন জুন ক্রস করবে না, জুনের মধ্যে। না, বলেছেন ভালো কথা, বাট যদি ক্রস করে ডেট দিলে তার সমস্যা হয় না। জুন আবার কি, মে আবার কি, মে মাসে তো 30 দিন, যেদিন নির্বাচন আপনি দিতে চান দিয়ে দেন, সমস্যা কি? আপনি ডিসেম্বর ইলেকশন দিতে চান দিয়ে দেন, সমস্যা তো নাই। কিন্তু সমস্যা হলো যে সরকার আসলে গড়িমসি করতেছে, সরকার আসলে একটি মানে আরেকটি 1/11 তৈরি আপনাদের করতে কাছে চায়। এরকম মনে হচ্ছে কেন? আমার কাছে মনে হচ্ছে কারণ সরকারের উপদেষ্টাদের অনেককে আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি, তাদের কার্যক্রম দেখেছি। তারা আসলে ক্ষমতা লোভী, তারা এই চেয়ারে বসার যোগ্য না। তারা সবসময় এনজিও গিরি করেছে, তারা সবসময় আপনার ব্যালেন্স করে কথা বলেছে। দেখবেন যখন হাসিনা জোরপূর্বক ক্ষমতায়, তারা বিএনপির সমালোচনা করেছে, তারা আবার আওয়ামী লীগের সমালোচনা করেছে। তার মানে কি? তার মানে তারা সুশীল, দুই পক্ষকেই সমালোচনা করেছে। যখন বিএনপি মজলুম ছিল, যখন বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে, তখন তো বিএনপির সমালোচনা করা যায় না। সেই সমালোচনা করা মানে কি? আওয়ামী লীগের তোষামোদী করা, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়া। বিএনপির হাজার হাজার নেতাকর্মী যে সময় গুম হয়েছে, তখন আপনি চেয়ারে বসে বিএনপির সমালোচনা করেন, আওয়ামী লীগের সমালোচনা করেন। এই উপদেষ্টা পরিষদ একটা ব্যালেন্সড করে সবসময় কথা বলেছে, এবং অনেককে আমরা দেখেছি কোনোদিন আসলে বিপ্লবের তারা ছিলই না, জনগণের পক্ষে কথা বলে নাই। সুতরাং এই উপদেষ্টা পরিষদ যতদিন থাকবে দেশ তত ক্ষতি হবে আমি মনে করি। এই উপদেষ্টা পরিষদের যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পুনর্গঠন করেন তাহলে ভালো কথা, আর পুনর্গঠন না করলে এই উপদেষ্টা পরিষদ দেশকে ধ্বংস করে ছাড়বে। জি, নিশ্চয়ই প্রফেসর ইউনূস সরকার সফল হোক, এটি তো আপনি চান। অবশ্যই। তাহলে এই সফলতা কোন পথে আসতে পারে বলে মনে এই করেন? সফলতা এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে আসবে না। উপদেষ্টা কিন্তু পরিষদকে এই উপদেষ্টা পরিষদ তো আর ঢেলে সাজানোর সুযোগ নেই। আছে, 5 জনকে বহিষ্কার করে দিক। কোন 5 জনকে বহিষ্কার কোন করবেন? 5 জনকে আপনার সেটিও তো এক ধরনের মব হয়ে যায় না? কেন মব হবে? যারা কাজ করতেছে না, ফাংশন করতেছে না, যাদের প্রয়োজন নাই, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই, বেতন আপনি বসে বসে কেন দিবেন? চেয়ারে বসিয়ে রেখে কেন বেতন দিবেন? রাষ্ট্রীয় প্রটোকল কেন দিবেন? কাজটা কি? তারা তাদের এনজিও প্রতিষ্ঠান চালাচ্ছে এই চেয়ারে বসে। যেমন ফরাদ মাজারের সহধর্মিনী, সে কি করতেছে চেয়ারে বসে? তার ওই যে উবি নিগনা কি প্রতিষ্ঠান আছে, ওই এনজিও গুলো সে চালাইতেছে, এখন ওই প্রতিষ্ঠানগুলোকে ফান্ডিং করতেছে, ওই প্রতিষ্ঠানগুলোকে সুবিধা দিতেছে, এই তো হইতেছে। এরপর আদিলুর রহমান শুভ্র সাহেব, তিনি কি করতেছেন? তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করতেছেন, মানে অধিকার এনজিও। তার অধিকারের যারা ছিল তাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছে, তার আত্মীয় স্বজনকে বসিয়েছে। রেজনা সাহেব কি করতেছে? রেজনা আপা, তার যিনি সাহেব আছেন, মানে তার স্বামী, তিনি তো এখন নসরুল আহমেদ বিপুর যে লুটপাটের সম্পদ, সেই লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছেন। ইনকিলাবে নিউজ হয়েছে, এটা আমার কথা না, ইনকিলাবে নিউজ হয়েছে। এবং সাবের এবং মান্নানকে আমাদের রেজওয়ানা আপা এবং আমাদের আদিলুর রহমান শুভ্র ভাই মিলে জামিন করিয়েছে, সেই তথ্য তো আমার কাছে আছে। আমার এলাকার ঝিনাইদহের একজন দামি এমপি, আওয়ামী লীগের এমপিকে রেজওয়ানা আপা জামিন করিয়েছে। আমি অনেকবার বক্তব্য দিয়েছি, তারা তো আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে, রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করতে চায়। তারা তো আসলে প্রকৃতপক্ষে গণহত্যার বিচার চায় না। কোনোদিন রেজওয়ানা আপার মুখ থেকে গণহত্যার বিচার নিয়ে বক্তব্য শুনেছেন? আদিলুর রহমান শুভ্র সাহেবের মুখ থেকে শুনেছেন? এরা দুইজনই তো আওয়ামী লীগের হাতে নির্যাতিত। কখন নির্যাতনের শিকার হয়েছে? রেজওয়ানা হাসানের স্বামীকে তো গুম করা হয়েছে। আদিলুর রহমান শুভ্র তো অধিকার এনজিওতে, তার স্বামীকে কি কারণে একদিনের জন্য, সম্ভবত 1 দিন বা 2 দিনের জন্য তিনি মানে গুম ছিলেন, ওইটার কারণটা তো আমরা জানি না। তো জেল খাটতেও হয়েছে, ওই কারণটা তো আমরা জানি। হ্যাঁ, আদিলুর রহমান শুভ্র ভাই জেল খেটেছে কেন? হাসিনাকে স্বৈরাচার বলতে গিয়ে কি জেল খেটেছে? তিনি একটি তথ্য প্রকাশ করেছিলেন আপনার হেফাজতের যে হত্যাযজ্ঞের ঘটনা, সেটা নিয়ে, এবং সেই তথ্য তো মিথ্যা ছিল। সেটা তো মিথ্যা ছিল কি সত্য ছিল সেটা পরের বিষয়। হাসিনাকে ফেলাইতে গিয়ে তো তিনি আর গুম হননি, তিনি তো আর আন্দোলন করতে গিয়ে জেলে যাননি। তিনি একটা মানবাধিকার সংগঠন চালাইতেন, ওইখানে সরকারের সাথে কি ঝামেলা হয়েছে সেটা আমরা জানি না। ঠিক আছে, প্রতিবেদনকে কেন্দ্র করে তাকে, হ্যাঁ, একটি প্রতিবেদনকে কেন্দ্র করে। এরকম তো আপনিও তো জেলে গেছেন। গণ অভ্যুত্থানে কি আদিলুর রহমান শুভ্র থেকে আপনার ভূমিকা কম নাকি? আপনি সরাসরি মাঠ পর্যায়ে নিউজ সংগ্রহ করতে গিয়ে, হাসিনার বিরুদ্ধে লিখতে গিয়ে আপনি জেলে যাননি? তা আপনাকে তো উপদেষ্টা বানাইতে দরকার ছিল। একজন হেফাজতের আন্দোলনের কারণে জেলে গেছে বলে তাকে উপদেষ্টা বানিয়ে দিতে হবে নাকি? আপনিও তো আজকে উপদেষ্টা ছেড়ে থাকার কথা। যারা জেলে গেছে প্রত্যেক উপদেষ্টা হওয়ার কথা। রেজওয়ানা আপার হাজবেন্ড গুম হয়েছে বলে কি আপনি তাকে উপদেষ্টা বানিয়ে দিবেন নাকি? তাহলে তো যে তুলি আপাকেও উপদেষ্টা বানিয়ে দিতে হয়, তাই না? ওই যে আপনার আমাদের মায়ের ডাকে যারা আছে, আমাদের আফরোজা আপা, তাদেরকে আপনি উপদেষ্টা বানিয়ে দেন। আমরা এত সন্দেহ সংশয়ের মধ্যে আসলে সমাধানের পথ তো আমরা হারিয়ে ফেলছি মনে হয়। সমাধান নাই, নির্বাচন ছাড়া কোনো সমাধান নাই। যে যাই বলুক, নির্বাচন একমাত্র সমাধান। সেই নির্বাচনে যদি জামাত ক্ষমতায় আসে, ভালো কথা, জামাত দেশ চালাবে। বিএনপি আসলে বিএনপি চালাবে।
গণ অধিকার পরিষদ আসলে গণ অধিকার পরিষদ চালাবে, এটা আর তো এনসিপি যদি democracy। আসে এনসিপি চালাবে। তো সেই জায়গাটা তৈরি করেন, রাষ্ট্র সংস্কার করতেছেন, ভালো কথা, প্রস্তাবনা দিয়েছেন, আপনার প্রস্তাবনা যতটুকু গ্রহণ করে সরকার, বাকি যতটুকু মানবে না, আপনি ক্ষমতায় গিয়ে সেগুলো আপনি করবেন, এস্টাবলিশ করবেন। আপনি বলবেন জনগণকে যে আমাকে ক্ষমতায় বসাও, আমি এগুলো তোমাদেরকে সংস্কার করে দিব, আমি এগুলো করব। তাছাড়া তো কোনো উপায় নাই। আজকে বিএনপি যেটা চায় না, আমি যেটা চাই, এটা কি মারামারি করে বিএনপির সাথে আমি এখন এটা করতে পারি, ফয়সলা করতে পারি? তাহলে আমাকে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় জনগণের ম্যান্ডেট নিতে হবে, জনগণের কাছে যেতে হবে। এছাড়া তো কোনো উপায় নেই ভাই। উপায় আছে? আপনি বলেন, উপায় আছে? আমরা জনগণের কাছে না গিয়ে রাজনৈতিক দলগুলো যমুনায় যাচ্ছে কেন? এটাই তো বুঝতেছি না কেন যাচ্ছে আসলে। এই যমুনা ঘেরাও এই মুহূর্তে আসলে এগুলো ঠিক না, আন্দোলন বন্ধ করে দেওয়া উচিত। এটাকে কি আপনার কাছে মব মনে হয় না? কৃত্রিম আন্দোলন জ- সরকার করাইতেছে। সরকার এই আন্দোলনগুলো করিয়ে মূলত নির্বাচন বানচাল করতে চায়। এতে সরকারের লাভ কি? সরকারের লাভ আছে না, চেয়ারে বসে থাকা যায় বেশি দিন। কি বলেন আপনি? যে যাই একটা অস্থির রাষ্ট্রের চেয়ারে বসে থেকে লাভ কি ভাই? কোথায় অস্থিরতা? যমুনা ঘেরাও করতেছে তাদের লোক, কোথায়? নির্বাচন কমিশন এই যে ঘেরাও করতেছে তাদের লোক। শ্রমিকরা ঘেরাও করছে, শ্রমিকরা যমুনা পর্যন্ত যাইতে পারে নাই, তার আগে আটকাই দিছে। আচ্ছা আচ্ছা। আপনাকে আমাকে আন্দোলন করতে দিবে না, এই যে- আন্দোলন তাদের নিজেদের লোক দিয়ে করাবে তারা। তাহলে আপনারা সহ বিএনপি যে আন্দোলনের হুমকি দিচ্ছেন বা আন্দোলনের ডাক দেবার কথা অন্তত জানান দিচ্ছেন, সে আন্দোলন আমি কিন্তু আগেই বলেছি আন্দোলন বন্ধ করে দেওয়া উচিত। সরকারের উচিত সঠিক পথে আসা, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। বলেছি না আমি? তো বিএনপি তো স্বাভাবিকভাবে দল হিসেবে তো বলবেই যে এই দাবি পূরণ না হলে আমরা আন্দোলন করব। সেটা আপনিও বলেন, আমিও বলি, সবাই বলবে। কিন্তু আপনি যদি বিবেচনা করেন যে কি হওয়া উচিত, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবার উচিত সহযোগিতা করা। এখন কথা হলো তিনি সহযোগিতা নেবেন নাকি আন্দোলনের মাধ্যমে তিনি বাধ্য হবেন, প্রশ্ন সেখানে। আপনারা কি সহযোগিতা করার মানসিকতা রাখেন? কি বলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কালকে ডাকলেই তো কালকে চলে যাব, আপনিও যাবেন, আমিও যাবো, আমরা সবাই যাব। কারণ এই রাষ্ট্রে আওয়ামী লীগ ফিরে আসুক সেটা আমরা চাই না। উপদেষ্টা পরিষদের সমালোচনা করি, ঠিক আছে, কিন্তু সরকার ব্যর্থ হোক সেটা তো আমরা চাই না। সমালোচনা করি এই কারণে যাতে তারা ভুল না করে। আমি যদি আজকে সমালোচনা না করি, আজকে আমাদের রেজওয়ানা আপার হাজবেন্ড আপনার নসরুল আহমদ বিপির সম্পদ পাহারা দিচ্ছে না, মিডিয়াতে নিউজ এসেছে। আমি সমালোচনা না করলে তো কালকে আরেকজন উপদেষ্টার হাজবেন্ড গিয়ে বা আরেকজন মানে উপদেষ্টার আপনার স্বামী গিয়ে পাহারা দিবে তো, তাই না? সুতরাং সমালোচনা করলে তারা ওই ভুল পথ থেকে নিজেদেরকে সরিয়ে আনবে। এবং গতকালকে আরেকটি প্রেস রিলিজ আমাদের চোখে পড়েছে, আপনার চোখে পড়েছে কিনা জানি না। সম্পাদক পরিষদ একটি বিবৃতি দিয়েছে যে ধারাটিতে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং তাদের ব্যাপারে সংবাদ প্রচার, সভা সমাবেশ এবং এমনকি সংবাদ সম্মেলনও করা যাবে না। এই জায়গাটি, এই ধারাটি তারা বাতিল করবার জন্য একটি প্রেস রিলিজ দিয়েছেন সংবাদপত্রের সম্পাদক পরিষদ। এবং এখানে এই সম্পাদক পরিষদে আছেন সভাপতি মাহফুজ আনাম, ডেইলি স্টারের সম্পাদক, এবং বণিক বার্তার সম্পাদক হানিফ দেওয়ান, এই দুইজন, তিনি সাধারণ সম্পাদক, তারা একটি প্রেস রিলিজ দিয়েছেন। নিশ্চয়ই আপনারও নজরে পড়েছে। এটি নিয়ে আপনার বিশ্লেষণ কি? এটি বক্তব্য আমার মনে হয় যে সম্পাদক পরিষদ তাদের অর্জনটা আসলে আমরা 14-15 বছর দেখেছি। কিছু কিছু বিষয়ে আসলে তাদের মতামত না দেওয়া উচিত। কারণ আন্দোলন সংগ্রাম হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সম্পাদক পরিষদ যে আইনের কথা বলছে, এই আইনে তাদের কোনো ক্ষতি হবে না। এই আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তারা হয়েছে। বলেছেন যে এটি মত প্রকাশের স্বাধীনতার অন্তরায়। আওয়ামী লীগের আবার কিসের মত প্রকাশ? তারা একটি পরাজিত শক্তি, তারা দেশকে ধ্বংস করেছে, তারা গণহত্যা চালিয়েছে, তারা হাজারো মায়ের বুক খালি করেছে, হাজারো মাকে বিধবা করেছে। তাদের আবার আপনি খুনি অপরাধীর আবার কিসের মত প্রকাশ করতে দিবেন? ওরা কি অপরাধীর মত প্রকাশ করার সুযোগ থাকবে না? অপরাধী থাকবে জেলে, কারাগারে, সে কেমনে কথা বলবে? আপনি বলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি তো অপরাধী ছিলেন না? ছিলেন। তারপর অপরাধী বানানো হয়েছে, তিনি জেলে ছিলেন, কথা বলতে পেরেছেন? পারেননি তো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি লন্ডনে নির্বাসিত ছিলেন, কথা বলতে পেরেছেন? এখন হাসিনা, যদি আপনি বলেন যে হাসিনাও দিল্লিতে রয়েছে, তাকে কথা বলতে দিতে হবে, এটা কি হয় নাকি? হাসিনা তো অপরাধী, আপনাকে বুঝতে হবে কে অপরাধী আর কে নিরপরাধ। তাহলে সম্পাদক পরিষদ এই বিবৃতি দিল কোন? এটার মাধ্যমে আসলে আওয়ামী লীগের লাভ হয়েছে। আমার মনে হয় যে এটাতে সবাই প্রত্যক্ষভাবে জড়িত বলে আমার কাছে মনে হয় না। কেউ কেউ হয়তো এই বিবৃতি দেওয়ার মাধ্যমে আপনার আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু যে দুইজন স্বাক্ষর করেছে ওনারা তো তাদের উচিত হবে বিষয়টা নিয়ে আরো পর্যালোচনা করা, এবং আমরা তাদের বিষয়ে তো জানি
আসলে সব সমালোচনা তো করতে নেই। রাজনীতি এবং গণমাধ্যম এটা কিন্তু একেবারে প্যারালাল। সেজন্যই বলতেছি তাদের উচিত হবে তাদের এই নিজেদের অবস্থান থেকে সরে আসে। হাসিনার সময়ও আমরা ডেইলি স্টারের মাহফুজা নামের অনেক বক্তব্য আমরা শুনেছি, যেটা হাসিনাকে প্রশংসা তিনি করেছেন। আমার মনে হয় যে এখন আর দেশে ওই পরিস্থিতি নাই, এখন ভয় পাওয়ার কোনো কারণ নাই। ডিজিএফআই তাকে বিভিন্ন সময় ভয় দেখিয়েছে, তিনি নিজেই বলেছেন যে এটা ডিজিএফআই দিয়ে গেছে, না ছাপিয়ে পারি নাই। তো এখন তো ডিজিএফআই আপনাকে বাধ্য করতেছেন, এখন জনগণের পক্ষে থাকেন। কোনো ভয় যদি আপনাকে দেখে আমাদেরকে বলেন, আমরা আপনার পাশে দাঁড়াবো, সমস্যা নেই তো। এখন তো আর ডিজিএফআই ভয় দেখাবে না, এখন তার আওয়ামী লীগের পক্ষে কোনো বক্তব্য যায় এগুলো দেওয়ার দরকার নেই, এখন তার ওই সুশীল বক্তব্য প্রয়োজন নাই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকালকে সেই যমুনায় রাষ্ট্রীয় 3 বাহিনীর একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে প্রধান উপদেষ্টা ছিলেন। এই বৈঠক নিয়ে নানান ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের গুজব ছড়িয়েছে। আপনি একজন সচেতন রাজনৈতিক কর্মী এবং একটি দলের সাধারণ সম্পাদক, এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনার অবদান, আপনাদের দলগত অবস্থান সবই ছিল। এই বৈঠকটি ঘিরে যে প্রোপাগান্ডা চলছে, এটি আসলে আপনি কিভাবে দেখবেন? ভুয়া এগুলো। বিদেশি কিছু সাংবাদিক, কিছু ব্যক্তি গুজব ছড়ায় সবসময়, তারা ওই ভিউ বাণিজ্য করে। সেনাবাহিনী ক্ষমতা দখল করে নিচ্ছে, কু হচ্ছে, এই ধরনের কথাবার্তা বলে মূলত তারা ভিউ বাণিজ্য করে। এগুলো ভুয়া, এগুলো কোনো সত্যতা নাই। সেনাবাহিনী ক্ষমতা দখল করবে না। আজকে আপনার এই টকশোতে আমি বলে গেলাম, সেনাবাহিনী ক্ষমতা দখল করে কি করবে? সেনাবাহিনী এখন কি খারাপ আছে নাকি? সেনাবাহিনীর কি বেতন ভাতা বন্ধ আছে নাকি? সেনাবাহিনী তো এখন এই সরকারকে সমর্থন দিচ্ছে। তাহলে সেনাবাহিনীকে কেন কার্ড হিসেবে সামনে আনছেন ওনারা? দেখেন, সেনাবাহিনী তো এই সরকারকে সমর্থন দিচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করছে। তবে একটি কথা খুব গুরুত্বপূর্ণ, সেনাবাহিনীকে বেশি দিন আসলে ব্যারাকের বাইরে আসলে রাখা ঠিক হবে না। তাদের উচিত হবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনটা সুন্দরভাবে অনুষ্ঠিত বা সহযোগিতা করে ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া। সেনাবাহিনীর পক্ষ থেকে তো পরিষ্কার বলা হয়েছে, সেই জন্য তো বলতেছি, আমরাও চাই। আমি তো এটাই বললাম যে সেনাবাহিনী, ওই যে বললাম, সেনাবাহিনী তারা কোনোভাবে ক্ষমতা দখল করবে না এবং তারা ব্যারাকেই ফিরে যাবে খুব দ্রুত সময়। এই যে যাদের কথা বললেন যে ভিউ বাণিজ্য, তাদেরও তো এক ধরনের সমর্থক গোষ্ঠী আছে, দর্শক আছে, তারা তো পেনিট্রেট হয় কোনো না কোনো। জনগণ কি জানেন, এদেশের জনগণ হচ্ছে মানে গালিগালাজ পছন্দ করতে চায়। এই টকশোতে আমি জনগণের খুব অপছন্দের একজন ব্যক্তিকে গালিগালাজ করে দিই, 50% মিথ্যা 50% সত্য মিলিয়ে একটি গল্প তৈরি করি। জনগণ দেখবেন ওই গল্পের পিছনে দৌড়াইতেছে। তো জনগণের মানে সব কথার আসলে আমি কি বলবো, আসলে মানে জনগণের সব কথা আসলে আমি শুনে সেইভাবে কাজ করলে তো হবে না। জনগণকে আমার দায়িত্ব, আমি সচেতন করব। কিন্তু রাশেদ খান, একটি রাষ্ট্রে গণতন্ত্র এবং সুষম উন্নয়ন বা অগ্রযাত্রা অব্যাহত রাখতে শুধু জনগণ থাকলেই তো হবে না, নাগরিক হয়ে উঠতে হবে। আমরা আসলে নাগরিক হয়ে উঠতে পারছি না। ঠিক বলেছেন, আমি সেটাই বললাম যে জনগণ আমাকে সবসময় নাকানি চুবানি দিতে হবে। জনগণ বলবে আমার কথা শুনে এইভাবে এটা করেন সেটা করেন, কিন্তু একজন নাগরিক হিসেবে, সচেতন শিক্ষিত মানুষ হিসেবে এদেশের অসচেতন জনগোষ্ঠীকে বোঝানো আপনার দায়িত্ব। একজন নেতার দায়িত্ব জনগণকে বোঝানো। 50 জন মানুষ তারা গুজবের ফাঁদে পড়তে পারে। গ্রামগঞ্জে আমরা দেখেছি না, এই ডাকাত পড়েছে, একজন নিরীহ মানুষকে পিটিয়ে মেরে ফেলেছে না কারা? এদেশের জনগণই তো। তো ওই জনগণকে বুঝাইতে হবে যে কেউ যদি অভিযুক্ত হয়েও থাকে, তাকে হত্যা করা যাবে না, তাকে পুলিশের হাতে তুলে দাও। কিন্তু এদেশের জনগণ কি করে? গণপিটুনি দিয়ে মানুষ মেরে ফেলায়। গ্রামগঞ্জে হয় না এগুলো, আমরা দেখেছি না? কিন্তু আমাদেরকে কি নাগরিক হয়ে উঠতে দেয়া হচ্ছে না? না, হচ্ছে না তো, সভ্য করা হচ্ছে না। এটির কারণটি কি? এটা কারা চাচ্ছে না? জনগণ যখন সভ্য হয়ে যায়, সচেতন হয়ে যায়, তখন কর্তৃত্ববাদরা টিকে থাকতে পারে না। হাসিনা কেমনে ভাবে এতদিন টিকে ছিল? মানে সব জনগণ বানিয়ে রাখছে, নাগরিক হতে দেয়নি। ভয় দেখিয়ে জনগণের মধ্যে ভয় সৃষ্টি করেছিল, জনগণকে শিক্ষিত হতে দেয় নাই, সচেতন হতে দেয় নাই, জনগণকে আবু সাইদ বানায় নাই, মুগ্ধ বানায় নাই, ওয়াসিম বানায় নাই। যখন জনগণ তার জায়গা থেকে সচেতন হয়েছে, যখন এই যে আবু সাইদরা বুক মানে এইভাবে মেলিয়ে দিয়েছে, তখন কিন্তু মানুষ সচেতন হয়েছে, না হাসিনাকে রাখা যাবে না। তার মানে একজন নেতাকে, একজন সংগঠককে জনগণকে বুঝাইতে হবে। জনগণ যদি নেতাকে বোঝায়, তাহলে ওই নেতা আর কখনো জনগণের নেতা হইতে পারে না। তার মানে আমাদের জননেতার ঘাটতি আছে। অবশ্যই ঘাটতি আছে। এদেশে দেখেন, এদেশে প্রকৃত নেতার ঘাটতি কারণটা কি? ওই যে পপুলিস্ট, হ্যাঁ, জনগণ যা চায় আমি তাই করলাম। কিন্তু জনগণকে তো নেতাকে বুঝাইতে হবে যে এটা ভুল, মব জাস্টিস ভুল, দেশে অন্যায় হচ্ছে, দেশে অবিচার হচ্ছে, এই মব জাস্টিস করা যাবে না। বাংলাদেশে সর্বপ্রথম আমার মনে হয় মব জাস্টিসের বিরুদ্ধে আমি এবং আমাদের সভাপতি নুরুল হক নূর কথা বলেছি। ওই সময় জনপ্রিয়তার তোয়াক্কা করি নাই,
অনেকে আমাকে বলেছে যে জনগণের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে আপনি বক্তব্য দিচ্ছেন। তা আমি বলেছি এই জনগণ 2 দিন পরে বুঝবে যে এই সেন্টিমেন্ট ভুল, মাপ জাস্টিস বন্ধ করো। যখন আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর শুরু হলো সারা দেশে, বিভিন্ন জায়গায় হচ্ছিল, হয়নি? আমরা থামিয়েছি, আমরা বলেছি না, আমরা প্রতিশোধ নিব না। আমরা যদি ওই বাড়িতে আওয়ামী লীগের একজন নেতা থাকতে পারে, কিন্তু আরো 10 জন ওই বাড়িতে ভাড়া থাকতে পারে, থাকে না? আওয়ামী লীগের একজন মন্ত্রীর বাড়ির 10টা ফ্ল্যাট, 10 জন নাগরিক ভাড়া থাকতে পারে না? সুতরাং ওই বাড়িতে আগুন দেওয়া যাবে না। এমনকি আওয়ামী লীগের পরিবারের, ওই নেতার পরিবারের লোকজন থাকতে পারে, শিশুরা থাকতে পারে না? তো আমরা এটাকে বন্ধ করেছি, আমরা কথা বলেছি। তো জনগণ, আমরা যদি জনগণের সুর মিলিয়ে বলতাম যে আগুন দাও, লাগাও আগুন, এটা কি ঠিক হইতো? ঠিক হইতো না। আমরা তো জনগণকে বোঝাবো, এদেশের জনগণকে নাগরিক বানাইতে হবে। জনগণকে শুধু আপনার জনগণ বানিয়ে রাখলে হবে না। এটাই আমাদের আসলে ব্যর্থতা, এবং আমাদের এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। আসলে যত সংস্কার বলেন, যত যৌক্তিক সংস্কার বলেন, বা যত পরিবর্তন বলেন, সব কিছুর মূলে কিন্তু আসলে জনগণ থেকে নাগরিক হয়ে ওঠা। যখন আমরা হয়ে উঠতে পারবো, তখন এই নগর রাষ্ট্র হবে জনগণের এবং মানবিক রাষ্ট্র হবে। ধন্যবাদ রাশেদ খান। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি আসলে দ্বিধাদ্বন্দ্ব, সংশয় সব কাটিয়ে উঠে আমাদের জনগণ থেকে নাগরিক হয়ে উঠতে হবে, এবং নাগরিক হয়ে উঠবার জন্য রাজনৈতিক দলগুলোর যে নেতারা রয়েছেন, এই রাজনৈতিক নেতৃত্বকেই দায়িত্ব নিতে হবে। এই জনগণকে, তাদেরকেই মুক্তির পথ দেখাতে হবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।